আসসালামু আলাইকুম। হালকেনস্টাইনের টি উইথ টিচার্স পডকাস্টের আরও একটা এপিসোডে সবাইকে স্বাগতম, যেখানে আমরা ট্রাই করি অনলাইন অফলাইনের ভালো ভালো বেশ কিছু টিচারদেরকে নিয়ে আসার জন্য। আজকে আমাদের অফিসে আলিম সেগমেন্টের একটা কোর্সের লঞ্চিং ছিল। তোমরা জানো হালকেনস্টাইন মাদ্রাসা এবং আলিম সেগমেন্ট নিয়ে কাজ শুরু করছে। সো যেহেতু আমরা এই তিনজনকে পায়ে গেছি, আমার মনে হইলো যে তারা কিন্তু প্রত্যেকেই মাদ্রাসা লাইন, যেটা অর্থাৎ জেনারেল লাইনের বাইরের যে লাইনটা, সেটা থেকে আসছে। তিনজনই পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করছে, তিনজনেরই অ্যাডমিশনের রেজাল্ট ভেরি মেরিটোরিয়াস। ও ঢাবিতে আছে, ও জগন্নাথে আছে, ও বেশ কয়েকটা ভার্সিটিতে 2 ডিজিটের সিরিয়াল আছে, ও চবিতে আছে। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে জেনারেল লাইনের মানুষজন তো নিয়ে অনেক কথা হলো, মাদ্রাসা লাইনের মানুষজন আসলে কিভাবে আগায়, কি কি ক্যারিয়ার অপরচুনিটিস থাকে, তাদের পড়াশোনাটা কতটুকু ডিফারেন্ট, সব কিছু নিয়ে আজকের এই পডকাস্টে আমরা একটা ওপেন এন্ডেড ডিসকাশন করবো। ওরাও জানে না আমি কি কোশ্চেন করবো, ঠিক আছে? সো একটা ডিসকাশন হবে। সো সবাইকে ওয়েলকাম, আমরা শুরু করি। আমরা যদি গেস্টদের সাথে পরিচিত হই, আমরা আমাদের নাম বলবো, হিস্ট্রি বলবো, পরিচয় বলবো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। আমার সাবেক মাদ্রাসা ছিল দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সেখান থেকেই মূলত উঠে আসা ঢাবির বুকে। এই তো। ওকে, দেন। আসসালামু আলাইকুম। আমি আহমদ রেজা, পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমি দারুন নাজাত থেকে দাখিল এবং আলিম পাশ করার পরে আমার ইউনিভার্সিটির যাত্রা। ওকে, দেন মুশফিক। আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহমান সানাউল্লাহ, বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি দাখিল করেছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে, কিন্তু আলিম করা হয়নি। আমি ইন্টার করেছি, অর্থাৎ এইচএসসি করেছি নটরডেম কলেজ থেকে। ওকে, তাহলে এখানে আমরা আরো একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার পাইছি যে এসএসসির পরেও সুইচ করছে। সো আমরা আসলে সবকিছু জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। আচ্ছা, প্রথমে আমরা যদি একটা বেসিক কোশ্চেন করি সবার কাছ থেকে আর কি, আমি জানি না কে উত্তর দিবে, যে জেনারেল লাইন আর এই মাদ্রাসা লাইন, এই দুটার মধ্যে আসলে পড়াশোনাগত ডিফারেন্স কি কি, সাবজেক্টগত ডিফারেন্সগুলো কি কি, এটা যদি আমরা একটু বলি, কে বলবে এটা? আচ্ছা, এটা আমি বলি। সাবজেক্টগত ডিফারেন্স বলতে কি, আমাদের জেনারেল লাইনে, বিশেষ করে আলিয়া মাদ্রাসা, ঠিক আছে, আলিয়া মাদ্রাসা যে আমাদের স্কুল বা কলেজের যে সাবজেক্টগুলো আছে, মেইন সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, বা পৌরনীতি, অর্থনীতি বা মানবিকের ক্ষেত্রে আর কি, এগুলো একদম সেম। মানে মাদ্রাসার জন্য বই যে বই, আবার গিয়ে কলেজের জন্য একই বই, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে সায়েন্সের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বায়োলজি, মানে যেই সাবজেক্টগুলো আছে সায়েন্স রিলেটেড, এই বইগুলো একদম সেম, মাদ্রাসাও সেম, ইসেও সেম। কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন ক্যারিয়ার শিক্ষা, এই টাইপের সাবজেক্টগুলো, এগুলো মাদ্রাসাতে নাই। ওখানে স্কিপ করা হয়েছে। স্কিপ করার ফলে ওখানে কি ঢুকাইছে, ওখানে ঢুকাইছে কোরআন, হাদিস, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকা, ঠিক আছে, এই সাবজেক্টগুলো ঢুকাইছে। তো সিলেবাস কিন্তু স্কুলের চাইতে বা কলেজের চাইতে কিন্তু ব্রড সিলেবাস। আচ্ছা, যদি আমরা এইচএসসি লেভেলেরটা যদি বলো কেউ একজন। এইচএসসি লেভেলের মনে হয় কলেজে মেবি কত মার্কসের পরীক্ষা হয়? 1200, কিন্তু মাদ্রাসায় কিন্তু 1400, 200 মার্কস বেশি। আচ্ছা, ঠিক আছে, টোটালি। তো আমি যেগুলো সাবজেক্ট দেখলাম, যে আরবি আছে, কোরআন আছে, ফিকহ আছে, হাদিস আছে, তারপর আর কি জানি, বালাগাত, সো এরকম বেশ কিছু সাবজেক্ট। তো এখানে দেখো একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে সমাজ কি বলে, হুজুর হুজুর মাদ্রাসা লাইনে পড়ছে, একটু মানে কেমন জানি ব্যাপার থাকে না, আর্টস কমার্সের মানুষজনকে যেমন আমরা ছোট করে দেখি। বাট তুমি যদি সায়েন্সে পড়ো, জেনারেল লাইনে সায়েন্সে তুমি পড়তো 7টা, যে এইবার আলিম লাইনে সায়েন্সে পড়তেছে, সে তো তোমার 3-4টা সাবজেক্ট বেশি পড়তেছে। তো সে হিসাবে তোমার যে সুপিরিয়র হওয়ার কথা না, হিসাবে তো তার বেশি খাটনি। এবং তার জন্য তো এমনও না যে না আমাদের মাদ্রাসার পোলাপানের জন্য সায়েন্সের কোশ্চেন আলাদা করতেছে, আমি এসএসসির কোশ্চেন আলাদা করছি, তা তো না। তোমার যেগুলো বেসিক সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট, ওদের কোশ্চেনও সেম, তোমার কোশ্চেনও সেম, বরঞ্চ ওকে এক্সট্রা করে আরো 3-4টা সাবজেক্ট পড়তে হচ্ছে। যারা মাদ্রাসা লাইনে আমরা পড়াশোনা করতেছি বা করব বা চিন্তা করতেছি, কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুনিয়া কি বলে বলুক, কোনো দিকে তাকাবা না, তুমি ওদের চেয়ে বেশি খাটো। নিঃসন্দেহে তোমার অবশ্যই ব্রেন বেশি রাখতে হয়, কারণ আরবিটা তো টোটাল আরবি। মানে তুমি এটা কিন্তু অনেকে জানো না, জেনারেলে যারা আছে একটু জানে রাখো, ওদের আরবি যে সাবজেক্টটা আছে, এটার কোশ্চেনও আরবিতে হয়, লিখতেও লাগে আরবিতে। মানে তুমি চিন্তা করো, তোমাকে আমি তোমার ফিজিক্সের কোশ্চেনটা শুধু ইংলিশে কনভার্ট করে দেয়, নট আরবি, ইংলিশে কনভার্ট করে দিব, তুমি মানে তোমার পাস মার্ক তুলতে ঘাম ছুটে যাবে, বুঝতে পারবে না অনেক কিছু। সেখানে ওরা একটা পুরো ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়। সো যারা এই লাইনে আছো, বি কনফিডেন্ট, তোমরা অবশ্যই বাকিদের চেয়ে বেশ কিছু ব্যাপারে এজ পাবা। কিন্তু সমাজের যেটা বাজে ব্যাপার হলো, ওই শুরু থেকে ব্রেনে পুশ করতে থাকে, তো শুরু থেকে ব্রেনে পুশ করে নাক ছিটকানো একটা ব্যাপার থাকে।
এই কারণে আসলে ওদের কনফিডেন্স লেভেলটা ডাউন হয়। এটা যদি আজকে আমাদের এটা এখন অনেকটাই কমে গেছে। হ্যাঁ এটা কারণ আমরা জানি যে বিগত কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা স্টুডেন্টরা যখন টপ করছে বেশ টপার আছে মাদ্রাসা লাইনে, আর এটা কমছে দেখেই তো আমরা এখন এই জিনিসটা নিয়ে এই লাইনে আর কি কোর্স কমাতে যাচ্ছি, তাই না? মানে মাদ্রাসার পোলাপান ইউটিউব চালাবে, ফেসবুক দেখবে, কোর্স কিনবে, এটা অনেকে ভাবতো না, এখন এটা খুব কোয়াইট এ নর্মাল থিং। ইভেন তুমি দেখবা যে এই লাইনের মানুষজন অনেক বড় বড় জায়গায় আছে যেখানে আমাদের জেনারেল মানুষজন। আচ্ছা যাই হোক, ঠিক আছে, একটা ডিসকাশন গেল। এখন আমরা যে কোশ্চেনটা করতে চাই সেটা হলো, তোমরা একটা লাইনে পড়াশোনা করছো, সো তোমরা আসলে এই যে সমাজের যে নর্ম, যেটা কথা, আরে হুজুর হুজুর, হ্যাঁ মাদ্রাসায় আমার যেমন চাচাতো ভাই অনেকজন পড়ে, আমি যতদিন পর্যন্ত এই সেগমেন্ট নিয়ে কাজ করি নাই, আমি ভাবতাম যে আসলে ও কেন এটা চুজ করলো, মানে হোয়াই দো, কি রিজন, এত রেয়ার কিছু। যেমন আমাদের সায়েন্সের হলো 2.5 লাখ, আর্টসে 5 লাখ, কমার্সে 1.25, আর মাদ্রাসায় প্রায় 88 থেকে 1 লাখের মতো। এই যে তোমরা যে একটা ছোট গ্রুপে ঢুকার পরে এখান থেকে এখন তুমি ঢাবিতে পড়ো বা জাবিতে পড়ো, যেখানে পড়ো, এখন তুমি শাইন করছো, বাট যতদিন পর্যন্ত তুমি পাবলিকে না আসো ততদিন পর্যন্ত তোমাকে তো আমি নাক ছিটকাবো। তো তুমি এই নেগেটিভিটিটা আসলে কিভাবে ফাইন্ড আউট করলা? এটা হলো ভাইয়া, মানে নেগেটিভটা হচ্ছে আমাদের ইন্সপায়ার আরো শক্তি যোগাইছে, যে আসলে আমরা মানে এর আগেও কিছু ব্যাচ দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে যে টপ র্যাঙ্কিং এ ছিল মাদ্রাসার স্টুডেন্টরা, তো আমরা ওটাকেই ফোকাস করছি। আমরা মানে আমাদের কর্মফলের মাধ্যমে আমরা জবাব দিতে চাইছি তাদেরকে, যে আসলে যে আমরা পরিশ্রমী, আমরা যে মাদ্রাসার ছেলেপেলেরা যে এক্সট্রা 6 থেকে 7টা সাবজেক্ট এক্সট্রা পড়তেছি, তো আমরা যে তাদের চেয়ে বেশি এগিয়ে আছি এবং হচ্ছে আমাদের বেশি পড়াশোনা করতে হইতেছে, তাহলে অ্যাডমিশনের জন্য আমরা যদি ওই সময়টা যদি অ্যাডমিশনের ক্ষেত্রে ব্যয় করি, তাহলে অবশ্যই আমরা তাদের থেকে এগিয়ে থাকবো। এবং সেটার প্রভাব বর্তমানে আমরা দেখছি অনেক পড়তেছে। এবং দারুন নাজাত মাদ্রাসা, তামিরুল মিল্লাত মাদ্রাসা, তারপর চট্টগ্রামের কিছু বিখ্যাত মাদ্রাসা, এরকম বাংলাদেশের টপমোস্ট মাদ্রাসা থেকে বর্তমানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসে। তো আমি এটা অন্যতম একটা কারণ মনে করি, যে মাদ্রাসা ছেলেপেলে এখন তাদেরকে যে একটু নাকসিট কেন ভাবটা, তারা এটা মুখে জবাব দেয় না, তাদের কর্মের মাধ্যমে, তাদের প্রতিফলের মাধ্যমে এটা ফুটে উঠতেছে। আচ্ছা তুমি তোমার আলোচনা করতেছিলাম, আচ্ছা সেটা বলি। এটা ছাড়াও আরো বিকল্প আরো কিছু ঘটনা আছে। যেমন আমি যেটা বলতেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি বললাম যে সচরাচরের মতোই যে আমি ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। আমি আমার আলিম লাইফে অনেক কম পড়াশোনা করছি, মানে আমার একটা বিষয় ছিল কি অল্প পড়াশোনাতেই আমি কভার করতে পারতাম, যে কারণে ফাঁকিবাজি করতাম। তো দেখা গেল আমি রাজশাহী পরীক্ষা দিয়ে আমার জাহাঙ্গীরনগর পরীক্ষা ছিল, আমি সরাসরি রাজশাহী থেকে এসে জাহাঙ্গীরনগর আমার এক কাজিনের এখানে উঠি। আমার কাজিন আমাকে রাতে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া তুমি তো মাদ্রাসায় পড়ছো, তুমি কি জানো যে জাহাঙ্গীরনগর অনেক কঠিন ইংরেজি হয়, ঠিক আছে, আর তোমরা মাদ্রাসা স্টুডেন্টরা তো ইংরেজি পারো না। হ্যাঁ, তো আমি বললাম, আসলে আমি তখন বলি নাই যে ভাইয়া আসলে আমি ওনার সাথে আর্গুমেন্টে আমি বলছি যে ভাইয়া ঠিক আছে আসছি, দেখি না একটু ঘুরে গেলে, যে যদি হয় তাহলে, এত তো দরকার নাই, বাকিগুলো দিছি দেখা যাক কোথায় হয় না হয়। আমি আসলে স্কিপ করে গেছি। এবং ওনার আসলে প্রশ্ন করা একটা ভ্যালিড রিজন ছিল, কারণ আমি ওনার এখানে আমি 2 দিন ছিলাম, সেই 2 দিনে আমি বই হাতেও নেই নাই, ওনার ভাবাটাই স্বাভাবিক। না এই কাজটা আমিও করতাম। কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে গেছি আগের রাতে আর কি, সবাই পাগলের মতো পড়তেছে, এত বড় বড় গাইড, আমিও হলে উঠছি আর কি। আমি সুন্দর মতো ওই কি নৌকা আছে না ওদের ক্যাম্পাসের ভিতরে নৌকা আছে, ওটা পার হয়ে যায়, চাটা ঘুরতেছে, ক্যাম্পাস পার ঘুরতেছে, তা আমি যা ফার্স্ট হয়ে গেছি। এখন মানে এখানে আরেকটা বিষয়, যে ওই ভাই আবার বলতেছিল যে আমার রুমে থেকে এখন পর্যন্ত যে পরীক্ষা দিছে কেউ চান্স পায়নি। এটা বিগত ওনার 3-4 বছরের হিস্ট্রিটা এমন ছিল। আমি বলছি ভাই দেখি পরীক্ষা দিই। তো আমার 2 দিন পরীক্ষা ছিল টানা, বি ইউনিট সি ইউনিটের পরীক্ষা দিয়েছি। দেখা গেছে সি ইউনিটের চেয়ে তুলনামূলক বি ইউনিটটা ভালো হয়েছে। তার 2 দিন পরেই রেজাল্টটা দেয়। যেদিন রেজাল্ট দেয়, ইন্টারেস্টিং এর বিষয় হলো যে রাতের বেলা আমার রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট দেয়। তো রাতে সার্ভার অনেক ডাউন ছিল, আমরা রেজাল্ট জানতে প্রায় 12টা-1টার সময় জানছি। রাজশাহী ইউনিভার্সিটিতে মেবি আমি 63 অর্থাৎ 63তম ছিলাম। তারপরে দেখা গেছে সকালবেলা উঠেই আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করছে, ও মাদ্রাসা স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি আরবিকে আছে। তো ও ফোন দিছে যে আমি তো 7ম হয়েছি, ঠিক আছে। তো আমি বললাম তাহলে আমার রেজাল্টে তো আসবে না, দেখে কি করবো, বলছে একটু চেক করলাম, দেখলাম যে বি ইউনিটে আমার 25তম এবং সি ইউনিটে 95তম। তো পরে আমি ভাবলাম যে আমার যে ভাইয়ের রুমে ছিলাম তাকে তো জানানোর একটা হক আছে না, ঠিক আছে, তার এখানে ছিলাম। আমি ভাইকে বললাম যে ভাই আমি তো 25তম হয়েছি বি ইউনিটে,
তো ভাই আসলে নির্বাক কি বলবে। এবং উনি, আমি যতটুকু জানি আমার বাড়িতে যাওয়ার পর আমার কাজিনদের কাছে শুনেছি উনি গল্প করতেছে যে ও আসলে কি বুঝলাম না, আসলো আমার এখানে কোনো পড়াশোনা নাই নাকি মাদ্রাসা স্টুডেন্টরা ইউজুয়ালি দুর্বল। এখানে কিন্তু একটা স্টোরি আছে যেটা ও ও না বলে আমি বলি। এই ছেলে কিন্তু পরে ভর্তি হয়েছে জগন্নাথ। হ্যাঁ, রিজনটা ছিল অনলি ফর হিজ প্যাশন, যে তুমি হলো ইসলামের ইতিহাস নিয়ে পড়তে চাও, ইসলামিক স্টাডিজ। সো তুমি ঢাবি লিভ নিছো, রাইট? হ্যাঁ, সো একজন মানুষ ঢাবি ছেড়ে জগন্নাথে গেছে অনলি ফর ইসলামের ইতিহাস। এটা যদি আমরা প্রথম দিকে ওকে নিয়ে খুব মজা নিচ্ছিলাম, বাট পরে যখন সে সিজির কথা বলছে তখন আমরা রিয়ালিটিতে চলে আসছি। সে কিন্তু ইউনিভার্সিটিতেও ইজ এ ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট। সো আমরা আশা করি রেজন ভালো করবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি। আচ্ছা, এরপরে আসে যে ওই যে বললেন যে মাদ্রাসা স্টুডেন্ট নিয়ে একটা অনেকের কি কাজ করে। আমার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ো এক কাজিন, তো আমি শুনলাম, আমি যখন বাড়িতে যখন গেলাম শুনলাম উনি নাকি বহু জায়গায়, মানে আমার তো রেজাল্ট অলরেডি সবাই জেনে গেছে, তো উনি বলতেছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে 63তম হইলে কি হবে, ওখানে সাবজেক্ট পাবে না। ঠিক আছে, আমাদের মধ্যে কি বলছে, ঠিক আছে, মানে সে রাজশাহী ইউনিভার্সিটিতে নিজে পড়ছে, কিন্তু সে বলতেছে আসলে ওখানে মাদ্রাসার সাবজেক্ট হয়তো ওই উর্দু ফার্সি এগুলো হয়তো পাবে, এছাড়া সাবজেক্ট পাবে না। তো পরবর্তীতে দেখা গেল যখন আমার ওখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ল আসার কথা, তারপরে আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমি কি দেই নাই, চয়েস দেই না, আমার ফার্স্ট চয়েস আমি ইসলামিক স্টাডি দিয়েছি। এবং সবচেয়ে কি এর বিষয় হলো আমি যত জায়গাতে টপ পজিশন করেছি, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামিক স্টাডি যদি থাকতো আমি জাহাঙ্গীরনগরে পড়তাম। আমার দুইটা ক্যাটাগরি ছিল, ফার্স্ট চয়েস ছিল আমাকে ইসলামিক স্টাডিজেই পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয় চয়েস, আমি যেহেতু প্রায় এর আগে 4-5 বছর ঢাকায় স্টে করেছি, সেক্ষেত্রে আমি ঢাকার সাথে একদম নিজেকে মানিয়ে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার বাহিরে যাওয়ার আসলে অল্টারনেটিভ কোনো সুযোগ ছিল না, সেজন্য আমি ঢাকাটাকে বাছাই করছি। তবে এখন মজার বিষয় হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ইসলামিক স্টাডিজ খোলার একটা প্ল্যান হচ্ছে। তো আল্লাহ চাহে তো যদি, যেহেতু স্টুডেন্ট হিসেবে যাইতে পারি নাই, ইচ্ছা আছে অন্য কোনো ভাবে আল্লাহ তার এদিকে কিছু করুক। ওকে, আচ্ছা। সো এখন রেজওয়ানের কাছ থেকে আমরা একটু মুশফিকের দিকে আসি। মুশফিক, তুমি মাদ্রাসা লাইন থেকে জেনারেলে সুইচ খেলা কেন? ও কিন্তু আমাদের সেকেন্ড, সো ওর সাথে আমার সম্পর্ক আলাদা, বলো দিন। ভাই হচ্ছে আমার যেই স্টোরিটা সেটা একটু ভিন্ন রকমের। আমি তখন দারুন নাজাতে যখন পড়ি, তখন হচ্ছে দারুন নাজাতে পড়ে মানে আমাকে মোটামুটি শিক্ষকরা চিনতো। আমি যে নরডেম কলেজে আসবো এই কথা কেউ কল্পনাও ভাবে নাই যে মুশফিক দারুন নাজাত ছেড়ে নরডেমে যাবে। যে আমি যে নটর ডেমে চান্স পাবো না এটা কেউ কোনোদিন কল্পনা ভাবে নাই, পাই নাই আমি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার স্ট্রিটে হচ্ছে দাখিল পরীক্ষা যখন শেষ হয় তখন হচ্ছে সবাই হচ্ছে বাড়িতে চলে গেছে, আমি তখন বাড়িতে যাই নাই আর কি। আমার আব্বু বলছে যে ইংলিশে একটা কোর্স কর, ঠিক আছে? আচ্ছা, তাই টাইমটা আছে 3 মাসে একটা ইংলিশ কোর্স কর। তো আমি করলাম কি, আমি চলে গেলাম যাত্রাবাড়িতে একটা সুনামধন্য একটা কোচিং সেন্টার, নাম না বলি আর কি। সেখানে হচ্ছে ভর্তি হইলাম। তো সেখানে ভর্তি হওয়ার মধ্যে ক্লাসের মধ্যে না কোচিং সেন্টারের নাম বললাম না, জানতে চাই। সাইফোর্স। হ্যাঁ, পড়তে পারো, কি সমস্যা? কোচিং আমরা পড়তে পারি। সাইফোর্সে হচ্ছে ভর্তি হইলাম। তখন হচ্ছে ওই ইসের মধ্যে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করতো সবাইকে সামনে নিয়ে তোমরা কোথায় ভর্তি হবা ইসের পরে। সবাই বলতো নটরডেম, মানে কোনো কথা নাই, মানে হচ্ছে কি করবে ছেলেরা একজনও আমি পাইলাম না যে নটরডেম বাদে আর কেউ বলতো, সবাই খালি নটরডেম, ঠিক আছে? তারপরে আমি করলাম যে নটরডেম, আমার চাচা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, আমিও জানতাম যে নটরডেম ভালো কলেজ, তো কখনো আগ্রহ জানা নাই। ওই যে সবাই নটরডেম করছে, আগ্রহ যাচ্ছে আসলে জিনিসটা কি, ঠিক আছে? তারপর হচ্ছে ভর্তি ফর্ম উঠাইলাম, একদিন নটরডেম কলেজের সামনে আসলাম, জীবনের প্রথম মতিঝিলে আসছি, ঠিক আছে? নিজের কাছে লাগতেছে, নটরডেম কলেজের গেটে না যায় নটরডেম ইউনিভার্সিটির গেটে চলে গেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে ফর্ম পূরণ করলাম, পূরণ করার পরে হচ্ছে পরীক্ষা দেওয়ার দিন আমি কিচ্ছু কিনি নাই, আমি একটা বই কিনি নাই, কোনো কোর্স নটরডেম সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই। ও কি বলে, আমাদের নটরডেমের কোর্স আসবে, ফ্রিতে পড়াবো ভাই, কিনিস না বাট পড়িস। হ্যাঁ পড়িস, ওর কথা শুনিস না। হ্যাঁ, আমিও কিছু পড়ি নাই, আমি কিন্তু চান্স পাই নাই, বুঝতে হবে। আইরনি আছে, আমিও কিন্তু কিছু কোর্স টোর্স কিনি না, আমি চান্স পাই না, ও পাইছে। এখানে দুইটা তথ্য আছে কিন্তু। হ্যাঁ, যাও। তারপরে হচ্ছে আমি যখন পরীক্ষা দিতে যাই, কিন্তু যাত্রাবাড়ি পর্যন্ত আসছি দারুন নাজাত থেকে, দেখতেছি সব বাসে যারা উঠতেছে সব নটরডেম ভর্তি পরীক্ষার্থী। মতিঝিলের 775 এই পাশ থেকে আর আসতে পারতেছি না, গাড়িতে নামাই দিছে, নামাই গেছি, দেখি লক্ষ লক্ষ মানুষ, মানে এত মানুষ, ক্রাউডটা মানে বলে বোঝানো যায় না, ঠিক আছে? দেখি গাড়ি থেকে নামতেছে, বাপ মা বাতাস করতেছে, ভাই
মানে কি যে অবস্থা, মানে ফাইল টাইল নিয়ে মানে পুরো ফাইল অবস্থা টাইল খারাপ। নিয়ে ফর্মাল পরে হ্যাঁ পুরো অবস্থা খারাপ। আমি তো কই ভাই আমার কনফিডেন্স আরে শেষ। এত নরম গল্প দিও না, ঠিক আমার আছে? কষ্ট লাগতেছে। আমি অতীতে ফিরে গেছি ভাই, আমি সেই ফর্মাল টর্মাল মানে শেপ টেপ করে গেছিলাম রে বাপ রে বাপ। তারপর হচ্ছে আমি যখন ঢুকি দেখতেছিলাম যে ফাইল টাইল সব ফেলে দিচ্ছে, কোনো কিছু নিয়ে ঢোকা যাচ্ছে না, শুধু একটা অ্যাডমিন কার্ডটা নিয়ে ঢোকা লাগতেছে। আমি পুরো দারুণা যেতে পাঞ্জাবি পরে, ঠিক আছে, পুরা অ্যাডমিট কার্ডটা ভাঁজ করে পকেটে নিয়ে গেছি, একটা কলম নিয়েছিলাম সর্বোচ্চ। তবে দিলাম, পরীক্ষা দিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, মানে খারাপ হয় না আর কি। কিন্তু চান্স পাবো এটা আমার জীবন কল্পনা ছিল। তো চান্স পেয়ে গেলা, দেন তোমার মন বললো যে না চলো এখন জেনারেলটা দেখা যাক। হ্যাঁ তারপরে না, বাবা মা দিতে চায় না, কিন্তু চাচার কারণে হয়তো সে বলছে নটরডেম কেউ ছাড়ে না, আচ্ছা এই কারণে হচ্ছে আশা, আর কিছু না। ওকে, সো সানাউল্লাহ ওয়াজ লাকি, আমি ছিলাম না। যাই হোক, দুঃখের কথা বাদ দিয়ে এখন আবার তুমি দেখেছে, তুই তোমার ফোনটা দেখাও তুমি। ওকে একটু আমরা একটু বান দেই, দেখো দেখছো, মানে দেখো তোমরা যারা ঢাবিতে আসতে চাই, এটাকে আমি নেগেটিভ হইতে পোর্ট্রে করছি, আমরা মজা করলেও ও ঢাবিতে পড়ে, প্রথম পরিচয় ও ঢাকা ভার্সিটিতে পড়ে। আমাদের প্রত্যেকের ফোন অ্যান্ড্রয়েড, ওর আইফোন, এভরিথিং। সো ঢাকা ভার্সিটিতে পড়ে 2025 সালে একটা মানুষ বাটন ফোন চালানোর যে একটা সংযম লাগে, টু বি অনেস্ট আমার নিজের স্ক্রিন টাইম 10 আওয়ার প্লাস। এই যুগে 2025 সালে আসে এত পরিমাণে মানুষজন, মানে একটা কন্টেন্টে যে ভাই ফোন অ্যাডিকশন কেমনে কমাবো, ফোন অ্যাডিকশন কেমনে কমাবো। এখন তুমি চিন্তা করো, যে মানুষটা লাইফে 10 আওয়ার এই কাজে ইউজ করতেছে না, তোর এই প্রবলেমটাই নাই, তুমি বুঝো কতটা এজ পায়, কম্পিটিটিভ এজ পায়, যে কোনো চাকরির মার্কেটের প্রস্তুতি বলো, নিজের পড়াশোনা বলো, নিজের লাইফ বলো, সেলফে বলো, আল্লাহর ইবাদত করার কথা বলো, অনেক ব্যাপারে অনেকগুলো এজ পায়। আমি আসলে অসংখ্যবার বাটন ফোনে সুইচ করতে চাইছি, বাট হ্যাটস অফ তুমি বাটন ফোনে সুইচ করছো। যেহেতু তুমি বাটন ফোন চালাও, সেহেতু তোমার কাছে কোশ্চেন, তুমি মোটামুটি ঢাবিতে আছো। তো অনেক মানুষজনের ঢাবি স্বপ্ন। তুমি যদি একটু তোমার অ্যাডমিশন টাইমের জার্নিটা বলতো, জার্নি বলতে আমি 3 মাস বলবো না, আমি বলবো যে এইচএস তুমি আলিমে পড়তেছিলে, তো সেই টাইম থেকে তুমি কেমনে প্রিপারেশন নিলা বা কিভাবে নিবে মানুষজন? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া সুন্দর কোশ্চেন করার জন্য। আচ্ছা, আমি তো মূলত দারুন নাজাত মাদ্রাসায় পড়া শুরু করছি আলিম থেকে। আলিমে ভর্তি হই 2020 সালে। তারপর মোটামুটি দারুন নাজাতে পড়া শেষ করার পর আমার কখনো চিন্তা ভাবনা ছিল না যে আমি কখনো ভার্সিটিতে ভর্তি হব, ঠিক আছে। তো এইদিকে চিন্তা ভাবনা করে আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই নাই। আমার পাশাপাশি তুমি অ্যাডমিশন কোচিং না করে চান্স পাইছো? হ্যাঁ, আমার পুরো ব্রাহ্মণটা। আচ্ছা ঠিক আছে, আমার পাশাপাশি আমার অনেক ফ্রেন্ডস, অনেক স্বনামধন্য অনেক কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। তো আসলে কি আমি কোচিং সেন্টারে ভর্তি হয় না, এটা কয়েকটা প্রধান কারণ ছিল। কারণ আমার মানে চিন্তা ভাবনাই ছিল না আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। আমার চিন্তা ভাবনা ছিল আমি মাদ্রাসার মানে ওই লাইনে আমি ক্যারিয়ার করব। তো আমাদের দারুন নাজাতের আমি যে হোস্টেলে ছিলাম, খোতানি হল তৎকালীন, যারা দারুন নাজাতের আছে তারা চিনতে পারবা। তো আমাদের হুজুর যিনি ছিলেন, তো উনি লাস্টের দিকে আমাকে বললেন যে হচ্ছে একটা পরীক্ষা দিয়েই দেখো, যেহেতু অনেকেই দিচ্ছে। হ্যাঁ, মুন্সিগঞ্জ হুজুর, আমি নাম আচ্ছা ঠিক আছে। হুজুর আমাদের ব্যাচে আমরা যারা হুজুরের কাছে ছিলাম, আমাদের ওখান থেকে দারুন নাজাতের তৎকালীন সময় যারা চান্স পায়, এটা বড় একটা অংশ, প্রায় 12-13 জন, মানে হুজুরের হোস্টেলে যারা ছিল তারা ওখান থেকে চান্স পায়। তো হুজুর আমাকে বললেন যে তাহলে তুমি একটু চেষ্টা করেই দেখো, যেহেতু হচ্ছে। আমি তো বললাম তাহলে আমি তো কোথাও ভর্তি হই না বা ওইরকম প্রিপারেশন নেই, তাহলে কিভাবে কি করি। তারপরে পরীক্ষার বাকি আছে, আমাদের তো করোনার সময় ছিল, পরীক্ষার বাকি আছে, মানে পরীক্ষার সময় হয়ে গেছে, কিন্তু করোনার কারণে আবার এক্সট্রা 2 মাস 3 মাস সময় বাড়াই গেল। ওই সময় আমি একটু মানে তাহলে একটু পড়ে দেখা যায় কি হয়, 2-3 মাস সময় জাস্ট ফ্রেন্ডের হেল্প নিয়ে কি কি পড়া লাগবে আমার নিজের মতো করে গুছিয়ে বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করলাম। তারপর হচ্ছে দেন যে আমাদের বোর্ড কোশ্চেনের এবং বোর্ড বই যেগুলো ছিল ওগুলো খুব ভালোভাবে পড়া ছিল, দারুন নাজাতে বোর্ড বইগুলো খুব ভালোভাবে পড়ায়। তো ওই ক্ষেত্রে আমি অনেক বেনিফিটেড হয়েছিলাম। বাংলা ইংলিশ? হ্যাঁ, বাংলা ইংলিশ দুটোটাই। তারপর হচ্ছে খুব মানে ইংলিশের একবারে ওটা কি বল, লাইন বাই লাইন একবারে পড়ছিলাম ইংলিশ বই। হ্যাঁ, এবং যেখানে মানে গ্রামাটিক্যাল যে রুলস গুলো আছে বই ভিত্তিক, ওগুলো সব সলভ করার চেষ্টা করছিলাম। এইভাবে দেখা গেছে যে, এবং তৎকালীন দেখা গেছে অনলাইনে বিভিন্ন টেস্টের ব্যবস্থা ছিল ফ্রিতে। আমি খুঁজতাম কোথায় ফ্রিতে পরীক্ষা দেওয়া যায়, আমি ওখানে সব সময়। আচ্ছা, আমি একটা কোশ্চেন তোমাদের কাছে করি যে আচ্ছা তোমাদের কি ফোনের অ্যাক্সেসটা কতটুকু? তোমরা ফোন করতে ওই সময় হুজুর আমাদেরকে মানে অ্যাক্সেস দিছিল, বিশেষ সুযোগ সুবিধা দিছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে ওই সময় হচ্ছে হুজুর আমাদেরকে মানে 144 ধারা জারি করছিল আমরা যেখানে থাকতাম। মানে কোথাও মানে আমাদের এদিকে প্রিপারেশন নেওয়ার জন্য কোথাও বাইরে যাওয়া যাবে না,
ই করা যাবে না, একেবারে মন দিয়ে পড়াশোনা করতে হবে। মানে হুজুরের চিন্তা ছিল যেহেতু তুমি এটার জন্য পড়তেছো তাহলে ভালো করে পড়ো। এটা যে কত বড় মানে তোমরা প্লাস পয়েন্টে থাকো এখন বিষয়টা দরকার। তারপরে হচ্ছে যখন পরীক্ষা দিলাম, প্রথমে আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম। তারপরে হচ্ছে আমাদের রিটেনটা অনেক টাফ ছিল। রিটেন প্লাস হচ্ছে আপনারা রিটেন মানে প্রথম ব্যাচ। হ্যাঁ আমরা রিটেনের প্রথম ব্যাচ। রিটেনের প্রথম ব্যাচ মানে কিভাবে কি কেমনে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ব্যাচ রিটেনের 19 ব্যাচ না 20 20 এর রিটেন ছিল। রিটেন শুরু 20 তো আমাদের রিটেনের প্রথম ব্যাচ কিভাবে কি হবে এইটা নিয়ে একটা ঝামেলা, তো ওটা নিয়ে একটু মানে শঙ্কায় ছিলাম। তারপর হচ্ছে আমাদের বিশেষ করে বাংলা কোশ্চেন গুলো এমসিকিউ গুলো অনেক কঠিন হয়েছিল। তো সবাই মানে যারা হচ্ছে টপ করার চিন্তা ভাবনা তারাই আইসা বলতেছে চান্স হবে না, কি কান্নাকাটি অবস্থা এক একজনের। তো আমরা ওইভাবে আর ধরেও নাই। পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতে গেলাম পরীক্ষা দিতে। তারপর হচ্ছে জিএসটিতে দিয়েছিলাম। আমার আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটি আমি 3টা ভার্সিটিতে দিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং হচ্ছে জিএসটিতে। তিনটাই আলহামদুলিল্লাহ। তুমি কি জিকে আগে থেকে পড়ছো না জিকে লাস্টের দিকে নামছো? জিকে মোটামুটি সিভিক্স আমার পড়া ছিল, আমাদের কোর্সে ছিল, ওটা মোটামুটি কভার ছিল। আর হচ্ছে যে মোটামুটি জুবাইরস জিকে বা আদার্স যেগুলো ছিল যে কোনো একটা বই, ওগুলা একটা বই তবে দারুন নাজাতের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। দারুন নাজাতে ক্লাস 5 6 থেকেই কিন্তু জিকের একটা আমাদের সিলেবাস ছিল, কম বেশি আলাদা বই আছে ওখান থেকে সিলেবাস করে পড়া। দারুন নাজাতে পড়ানো হয়, ওটার উপরে ভাইবা হয়, ভাইবা পরীক্ষা শেষে ওটার উপরে একটা প্রতি বছর পরীক্ষার শেষে এটার উপর আলাদা মার্কস থাকে। ও এই কারণে দেখা গেছে আমরা ওটার কারণে কিছুটা আগে থাকতাম। তো ওভারঅল দেখা গেছে যে শেষের দিকে আমার আত্মবিশ্বাস ছিল সবচেয়ে বড় কথা। যেহেতু মানে আমি যেহেতু আমার পড়াশোনার যতটুকু আমি করছি মোটামুটি বেসিক নলেজ গুলা ছিল, ঠিক আছে, তারপর যতটুকু মানে আগায় নিতে পারছি। তো মনে হয়েছে যেহেতু সবারই এভারেজ যখন কোশ্চেন কঠিন হয়, হার্ড হয়, তখন মূলত হচ্ছে সবার জন্যই কঠিন হয়। আমার জন্য যেহেতু কঠিন হয়েছে, অন্য সবার জন্যই কঠিন হয়েছে। তখন দেখা গেছে যে মানে সবাই চান্স পায় না, যারা একটু মোটামুটি ভালো প্রিপারেশন থাকে তারাই দেখা যায় উঠে আসে, ঠিক আছে। তো দেখা গেছে আমার পজিশন ছিল 1501তম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন। তো ওই পজিশন থেকে আমার আরো অনেক অন্যান্য সাবজেক্ট নেওয়ার সুযোগ ছিল। তবে আমাকে হুজুর সাজেস্ট করতেছিল যে যাই হোক তুমি ইসলামিক স্টাডিজ নিবা রেজার মতো। দেখে আমার ফিলোসফি উনি মনে হয় যথেষ্ট একটা ইনফ্লুয়েন্সিয়াল পারসন, আইএসএলএম ছিল, আরো অনেক গুরুত্বপূর্ণ অনেক সাবজেক্ট ছিল। কিন্তু আমি সবকিছু বাদ দিয়ে আমি চোখ বন্ধ করে আমি যে বলছি ইসলামিক স্টাডিজ থাকলে দেন, না থাকলে আমি চাই। আর ইসলামিক স্টাডিজ ছিল ভাগ্যক্রমে। তবে এখানে তাওহীদ ভাইয়ের সাথে আমি একটা কথা যুক্ত করব যে আপনাদের আসলে যে বেসটা ছিল মুন্সি হুজুরের কাছে যে হলের মধ্যে, এই বেসটা কিন্তু অসাধারণ একটা বেস। এবং হুজুর আমাকে পার্সোনালি, যেমন আমি হুজুর আমাকে অনেক ভালোবাসতেন, উনি আমার ক্লাস টিচার ছিলেন, উনি আমাকে ওনার কাছে উঠানোর জন্য অনেক ট্রাই করছেন যে তুমি আমার হলে উঠো। উনি আমাকে বিশেষত দারুন নাজাতের লাইফে উনি আমাকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছেন, ফাঁকিবাজি করার সুযোগ দিয়েছেন। আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, ক্লাস ক্যাপ্টেন থাকা অবস্থায় আমি রেগুলার ক্লাস ফাঁকি দিয়ে চলে যেতাম। এটা অনেকগুলো কারণ ছিল, ভ্যালিড রিজন ছিল। যেমন আমার দেখা গেছে আমি 9 10 সায়েন্সে ছিলাম, সায়েন্সে থাকার কারণে আমি মাদ্রাসার যে অ্যারাবিকের যে মেইন বেসিক যেটা গ্রামাটিক্যাল অথবা সাহিত্যিক যে বেসিক, ওটা আমার অনেকটা কম ছিল। আমি যেহেতু ওখান থেকে যেহেতু চেঞ্জ করে যেহেতু আসছে, সেক্ষেত্রে আমার অ্যারাবিক বেসিকটা স্ট্রং করার জন্য আমি হুজুরকে বলছি, হুজুর যে আপনি আমাকে 2 থেকে 3 মাস সময় দিবেন। কি সময়? বলছি যে আমি ক্লাসে আসবো। হুজুর বলছে যে না, এটা তো আসলে মাদ্রাসার রুলসের বিরোধী, তাহলে তুমি ঠিক আছে ক্লাসে আসো, কিন্তু ক্লাস করে তুমি হাজিরা দিয়ে তুমি চলে যাও নিজে পড়ো, ঠিক আছে। আমি কি করতাম, হুজুরের রুমে গিয়ে বসে আমি আজকে আল্লাহর রহমতে অ্যারাবিকের উপর আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ দক্ষতা আসছে। আমি মনে করি সেখানে হুজুরের অনেক অবদান, হুজুর আমাকে সেই সুযোগ দিয়েছিলেন। আমি হুজুরের রুমে যে হুজুরের পার্সোনাল রুমে গিয়ে বসে বসে আমি নিজে নিজে পড়তাম, সে নিজে নিজে পড়েই কিন্তু আমি, তো সেক্ষেত্রে হুজুর কিন্তু মানে তাওহীদ ভাইদেরকে অনেক বেশি অ্যাক্সেস দিয়েছেন। এখানে একটা পয়েন্ট, সেটা হলো ওদেরকে বেশি কথা বলতে দিন না কেন, নাহলে পডকাস্ট আবার অনেকে দেখছে। আমাকে প্রতিবাদ লাইন চালাতে সঞ্চালকের কাজই কি, সঞ্চালকের গাড়ি চালাই দিবে মাঝখানে। আরেকটা বিষয় হচ্ছে, একটু ইন্টারাপ্ট করি, আরেকটা বিষয় হচ্ছে মাদ্রাসার ট্যাবুটা ভেঙে যায় অনেকটা হচ্ছে আমাদের ব্যাচ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে জেনে থাকবেন আপনারা হচ্ছে সাখাওয়াত জাকারিয়া এবং সাফওয়ান, যখন হচ্ছে সাফওয়ান হচ্ছে প্রথমে হচ্ছে জিএসটি তে ফার্স্ট হলো, তখন একবারে পুরো বাংলাদেশে একটা হইচই পড়ে গেল, কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ফার্স্ট। আবার যখন কিছুদিন পর পরে আবার আমাদের বেচ থেকে, এবং আমাদের সেম গ্রুপে ছিল বাসাখায় দারুন সিদ্দিকী কামিল মাদ্রাসা, তো সাখাওয়াত জাকারিয়া যখন বি ইউনিটে ফার্স্ট হয় তখন পুরো একবারে একটা হইচই পড়ে যায়, কি মাদ্রাসা
থেকে পড়ে আসে আমাদের কিন্তু এই যে ট্যাবুটা যে মাদ্রাসা শিক্ষার্থীরা আসলে কিছু পারে না বা কিছু করতে জানে না বা কি আসলে ইংলিশ পারে না এই পারে না সেই পারে না, ট্যাবুটা মানে একবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এটার মাধ্যমে। ওই বছর কিন্তু একাধারে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, ডি ইউনিট এবং জিএসটির বি ইউনিট এবং হলো বুটেক্স, এই টোটালটা কিন্তু দারুন নাজাত ফার্স্ট হয়েছে প্রায় পাঁচটা জায়গায়। এখন আমি যদি একটা পয়েন্ট বলি, দেখো ওদেরকে কয়েকটা পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট হলো এই যে তিনজন আমার সাথে বসছে কথা বলতেছে, এদের মধ্যে একটা পয়েন্ট খুব নোটিসেবল, তারা সেলফ কনফিডেন্ট প্রচুর, ঠিক আছে, মানে হীনমন্যতা এবং এরকম না, দে আর এক্সপ্রেসিভ, ওরা ওদের পয়েন্টটা রাখতে জানে, ইভেন আমার উপর দিয়ে পয়েন্ট রাখতে পারতেছে। এই জিনিসটা তোমরা যারা মাদ্রাসা লাইনে আসো এইটা কালটিভেট করিও, যাতে তোমাকে কেউ ছোট করতে না পারে। কারণ তোমার ব্রেন যেটা পারসিভ করবে, তুমি নিজেকে বুঝাবা যেটা তোমার দৌড় ওইটুকু পর্যন্তই। তুমি যদি নিজেকে এই পর্যন্ত ভাবো, তুমি একটা এটা কাছাকাছি যাবা। তুমি যদি ভাবো যে না আমি, তাহলে তুমি সর্বোচ্চ এইখান পর্যন্ত যাবা, ঠিক আছে। সো এই লেভেলটা একটু ব্রেনটাকে একটু আপ করতে হবে। সেকেন্ড যেটা পয়েন্ট, যে স্যারদের যে ব্যাপারটা বললাম, এটা সত্য কথা, আমাদের প্রত্যেকের জীবনে এরকম বেশ কিছু স্যার, আমার জীবনে যেমন ছাইনা একটা স্যার বা বাসার অনেক স্যারকে দেখছি, স্যাররা কিছু ক্ষেত্রে, যেমন আমারও কিন্তু এক রোল ছিল, ক্লাস ক্যাপ্টেন ছিলাম, তো অ্যাডভান্টেজটা স্যাররা তাকেই দেয় যে এই অ্যাডভান্টেজটাকে ভালো কাজে ইউজ করবে, ঠিক আছে। তোমাকে স্কুল পালাইতে দিবে না এই জন্য যে তুমি যে ওখানে খারাপ কাজ করবা, বাট তুমি যদি এমন হয় না, আমি যেমন স্কুলে ক্লাস করতাম না, আমি প্রতিবার উপরে যাই বসে বসে অলিম্পিয়াডের পড়া করতেছি, এই করতেছি, স্যার কিন্তু জানে আমি ক্লাসে নাই, প্রতিবার অ্যাটেন্ডেন্স পাচ্ছি, কিন্তু স্কুলে আমি রেজাল্ট আবার টপ নচ আছে। এই সকল শিক্ষকদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আর তৃতীয় যে পয়েন্টটা, যেটা থেকে আমার মনে হয় একটা শর্টস বানানো উচিত, সেটা হলো একটা জিনিস নোটিস করো, এই যে এরা যে সকল স্টুডেন্টের নাম বললো যারা প্রথম হওয়ার পর, বি ইউনিট, ডি ইউনিটের প্রথম হওয়ার পর, এদের একটা পুরা ব্যাচ মোটিভেট হয়েছে পড়ার জন্য। আমাদের দিনাজপুরে ছিল বুয়েট ফার্স্ট কৌশিক রায় ভদ্র ভাই, 2017 সালে হয়েছিল, 2017 সালে ফার্স্ট হইলো, ওই সময় মনে 7-8 জন্য 10 জন চান্স পেল, আমরা পরের ব্যাচে 35 জন বুয়েটে, ঠিক আছে। তারপর থেকে এখন কিন্তু 20-30 নাম্বারটা, দিনাজপুর ঢাকা থেকে 600 কিলো দূরে ভাই, বাংলা কথা বলি, ঠিক আছে, 600 কিলো দূরে। সো ওরকম জায়গা থেকে আমরা কিন্তু পাচ্ছি। সো এই যে তোমরা যারা মাদ্রাসা লাইনে আছো, ইউ ক্যান বি দিস এক্সাম্পল। এই যে ওরা যে মানুষগুলোকে মানে মোটিভেশন হিসাবে নিছে যে না ও পারছে, ওকে দেখে আমি পারবো, বি দ্যাট গাই, বি দ্যাট স্টোরি, বি দ্যাট গার্ল, যে তুমি ওই মানুষটা হও যাকে দেখে আরো 1000 জন দাঁড়াইতে পারে। এই মানুষগুলোর কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা গল্প হয়েছে যে না মাদ্রাসা লাইনে কেউ নাকি পারে না, আচ্ছা ঠিক আছে ফার্স্ট হয়ে দেখা গেছে, শুধু পারি নাই, চান্স পাই না, ফার্স্ট হয়ে দেখা গেছে। তো তুমি কিন্তু তোমার এলাকার প্রথম ওই মানুষটা হইতে পারো, প্রথম রহিম করিম, প্রথম কেউ একজন হইতে পারো, বি দ্যাট গাই, ঠিক আছে। আচ্ছা, এখন সানাউল্লাহকে কোশ্চেন কম করলো, তুমি এমনি মেলা গাইডলাইন বানাবা, ঠিক আছে, এর বেশি ফুটেজ দেওয়া যাবে না, মেলা ফুটেজ খাইছে। আচ্ছা, সো এখন আমরা অলরেডি অনেক আলোচনা হয়েছে, তোমার অ্যাডমিশন স্টোরিটা একটু শুনবো। তুমি কি অনেক ভালো করছো অ্যাডমিশনে, কিভাবে করছো? আচ্ছা, অ্যাডমিশন স্টোরি যদি বলি, লং টাইম আসলে বলার মতো, আমাদের তো করোনার যে পরবর্তী বেসটা, অর্থাৎ তাওহিদ ভাইদের পরের বেসটে আমাদের, সেই ক্ষেত্রে আমরা আসলে মানে সবচেয়ে করোনার দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে বেসটা হয়েছে সেটা হলো আমরা কিন্তু আমাদের ক্লাস পাইনি, ঠিক আছে। আমরা বড়জোর 6 মাস আমরা ইন্টারে ক্লাস পাইছি, তো তারপরেই কিন্তু আমাদের খোলার পরীক্ষা হয়েছে। তো দেখা গেছে আমি যেই কাজটা করছি, যে আমি একদম অনেস্টলি যদি বলি যে আমি মানে আলিম ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি ইংরেজিতে ভালো দক্ষ ছিলাম না বলতে এমন হইতো যে আমি ইংরেজি কারোর সামনে রিডিং পড়বো সেটা আমার অনেক ভয় করতো, যদি ভুল করি, ঠিক আছে, ফুল হাফেজ। তো সেক্ষেত্রে আমি যেটা ভয় পাইতাম, তো ভয় পাওয়ার পরে পরবর্তীতে দেখা গেছে যে এই করোনার টাইমটাকে আমি আসলে মানে আমার কি হিসাবে আমি নিছি যে এই টাইমে আমি নিজেকে আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়, আমি কিছুই পারি না। তো সেই ক্ষেত্রে ওই সময় আমার কাছে সানাউল্লাহ সহ আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে আমরা ইংরেজি ভালো করবো, কিভাবে করা যায়। ইংরেজিতে ইংলিশ মজা নামে একটা কি আছে, রফিক স্যার, তখন কিন্তু রফিক স্যারের নামটা আমাদের কাছে মানে অত্যন্ত নতুন। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম তাইলে দেখি, যে জীবনে তো কোনো সময় চ্যালেঞ্জ নেই নাই, নিয়ে দেখি। তো আমি এবং আব্দুর রহমান, আমাদের মজার বিষয় হচ্ছে ওই আব্দুর রহমান, আমি হচ্ছে রফিক স্যারের মানে রফিক স্যারের ভিডিওগুলো স্যার মনে ফেসও দেখে না মনে হয়, না স্যার ফেস দেখে। এটাই একটা জিনিস নোটিস করছো ভাই, এই যে ইংলিশে যে এত জাহাজ, এখানে মানে লিটারালি অটোমেটিক্যালি চলে আসছে স্যারের, কিন্তু আমিও ক্লাসগুলো দেখছি স্লাইডে লিখে লিখে পড়াচ্ছে। তো এই যুগে যেখানে মনে করো আমরা সেটআপ মেকআপ দিয়ে লাল নীল বাতি করে তাও কুল পাচ্ছি না, তো এই জায়গায় আসলে টিচারদের উদ্দেশ্যে যারা অনলাইনে পড়াতে চাও, ইওর কোয়ালিটি ম্যাটার্স। ইংলিশে এত জাহাজ আসার পরও কিন্তু আমরা যখনই ইংলিশ কে পড়ায় ভালো, ইংলিশ মজার রফিক স্যার,
মানে ডাজন্ট ইভেন শো স্পেস, ঠিক আছে এটা হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা চ্যালেঞ্জ দিলাম, যদিও আমি সবার আগে আমি এক মাসে টোটাল ওনার 100 ক্লাস ছিল আমি এটা শেষ করছি। 142টা ক্লাস ছিল সব শেষ করছি। আমি রেগুলার দেখা যেত যে একদম আসার পরে শুরু তাহলে করতাম। দুইটা ল্যাঙ্গুয়েজে দুর্বল ছিল, ইংলিশেও ছিল আরবিতেও। হ্যাঁ আরবিতেও ছিলাম, ওই যে বললাম সায়েন্সের কারণে আসলে ওগুলো গুরুত্ব দিতে পারি নাই। তো দেখা গেছে মোটামুটি 100 ক্লাস করার পরে আমার মধ্যে একটা কনফিডেন্স আসলো। তো তখন আমি চিন্তা করলাম এখন মনে হয় স্যারের ক্লাসের সংখ্যা আরো বাড়াইছে, তখন 100টা ছিল। তো আমি চিন্তা করলাম তাইলে আমি অ্যাডমিশন কমপ্লিট করবো, অ্যাডমিশনের কি কি ক্লাস আছে আমি যেহেতু এখন পারি কনফিডেন্স। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম যে অ্যাডমিশনের যে ক্লাসগুলো ছিল স্যারের সেই ক্লাসগুলো আমি প্রায় 22টা থেকে 23টা ক্লাস, ঠিক আছে, আমি সেই ক্লাসগুলো আমি টোটালটা কমপ্লিট করি। মানে আমি তখন ইংলিশ নিয়ে আমি কনফিডেন্ট যে ইংলিশ নিয়ে আমাকে আর কেউ আটকাইতে পারবে না। এরপরে থাকলো বাংলা। তো আমি বাংলা কি করছি, তখন আমার কাছে আমাদের একটা কমন কথা ছিল যে বাংলা 9-10 এর যে ব্যাকরণ বই এটা যদি কেউ কমপ্লিট করে তার সারা জীবন চলে যায়, এটা এখন ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তখন দেখা গেল যে আমি ওই করোনার টাইমটা আমি কাজে লাগাইছি, আমি টোটাল বইটা কয়েকবার আমি কমপ্লিট করছি, দাগিয়ে দাগিয়ে পড়ছি। তখন প্রথম টাইম অনেক কঠিন ছিল, যেহেতু 9-10 ভালো করে পড়ি নাই, ঠিক আছে, সায়েন্সের সাবজেক্টকে গুরুত্ব দিছি। তো দেখা গেল এটা শেষ করার পরে পরবর্তীতে আসলো জিকের প্রশ্নে। তো জিকের প্রশ্নের মধ্যে আমিও তখন ফার্স্টলি জুবাইর ভাইয়ের বইটা পড়ছি, জুবাইর জিকে বইটা পড়ছি ফার্স্ট টু লাস্ট, আমি মোটামুটি চেষ্টা করছি। তবে জুবাইর ভাইয়ের বইটা আমি ফার্স্ট টু লাস্ট পড়িনি, আমি পরবর্তীতে মেবি আমরা মনে হয় জয়কলির জিকেটা মনে হয় 2 খণ্ডে, যেটা এই যাই হোক ওরা অনেক বই প্রমোট করতেছে, আমি প্রমোট করি কিউএনএ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, এক বইতে বাংলা ইংলিশ জিকে কভার, গোটা বাংলাদেশের একমাত্র বই যেখানে বাংলা ইংলিশ জিকে একটা বইতে আছে। হ্যাঁ যাও, হ্যাঁ কন্টিনিউ। তো দেখা গেছে আমি ওই বইটা মোটামুটি আমার কাছে সবসময় অল টাইম, ও জানতো যে আমি মাঝে মধ্যে ওর নটরডেমের হোস্টেলে আসতাম, আসলে আমার কাছে অল টাইম একটা বই থাকতো, ঠিক আছে, আমি বই নিয়ে নিয়ে ঘুরতাম। দেখা গেল মোটামুটি আমরা যখন কমপ্লিট করলাম, এই সময় আবার আলিম পরীক্ষার আগ মুহূর্তে আমি বাংলাদেশে একটা রিয়েলিটি শো পিএইচপি সত্যের সন্ধানে, ওখানে আমি কম্পিটিটর হিসেবে যাই এবং সেখানে আমি ফার্স্ট রানার্স আপ হই। সেখান থেকে পরবর্তীতে আমাদেরকে উমরার একটা টিকেট আমরা পাই। তারপরে দেখা গেছে এটা আসলে আমার একটা সময় ড্রিম ছিল যে আমি ইন্টারের আগে আমি উমরা যাব। তো আল্লাহর মতে সেই ব্যবস্থা হয়ে যায়। আমি পরীক্ষার পরপর আমি কিন্তু অ্যাডমিশন টাইমে প্রায় 15 দিনের উপরে আমি উমরাতে ছিলাম, আলহামদুলিল্লাহ। এবং অ্যাডমিশন টাইমে আসি যে আসলে কোচিং, যদিও আমরা কোচিং করাই, আমি বর্তমানে দেশের নাম করা একটা কিতে অ্যাডমিশন কোচিং করাচ্ছি। কোথায়? ইউসিসিতে। তো দেখা গেছে আমি পার্সোনালি আসলে আমি নিজে ইউসিসিতে টোটাল 7টা ক্লাস করছি, টোটাল ওভারঅল ক্লাস মিলে আমি আমার অ্যাডমিশন লেখে আমি 7টা ক্লাস করছি। আচ্ছা, ঠিক আছে। আমি অ্যাডমিশন টাইমে যেটা করতাম যে আমি যেহেতু ইংরেজিতে কনফিডেন্ট ছিলাম, সেক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, ও টোটালি ইংরেজি পড়তেই পারতো না, তুমি ওকে পড়াইতে, ঠিক আছে। আমি কি করছি যে অ্যাডমিশন টাইমে ও আসলে মানে এত বেশি ডেডিকেটেড ছিল, আমি আসলে তখন থেকে আমি ডেডিকেটেড স্টুডেন্টদেরকে অনেক বেশি ভালো লাগতো। তো ও কি করতো যে সন্ধ্যার পর হইলেই আমি ওকে বললাম ঠিক আছে কোন কোন জায়গায় বুঝছ না বুঝিয়ে দিই। দেখা গেছে আমার এই অ্যাডমিশন টাইমে আমি ইংলিশটা কিন্তু এইভাবে পড়ছি, ওকে পড়াই। কিন্তু অনেকে জানে না যে পড়ার একটা টেকনিক, এটা ফাইনম্যান টেকনিক বলে, যে আমি প্রথমে শিখবো দেন আমি অন্য কাউকে পড়াবো। অন্য কাউকে পড়ানো কিন্তু অনেক টাফ। এই জিনিসটা করতে আমাদের সাথে থাকতো তোকি, বুঝছো, তোকি বিনা কারণে আসে আমাকে ম্যাথ বুঝায়, ফিজিক্স বুঝায়। আমি ভাবি যে এত ভালো মানুষ কেন, কিন্তু ওর স্বার্থ আছে, বাট এটাতে তোমার উপকার হচ্ছে, আরেকজনের উপকার হচ্ছে। সো দেন তুমি অ্যাডমিশন কোচিং করলা। তারপরে অ্যাডমিশন কোচিং এর মধ্যে দেখেন যে বাংলা ইংরেজি নিয়ে আমার যথেষ্ট কনফিডেন্ট। আমি আমার অ্যাডমিশন টাইমে লং টাইম শুধুমাত্র ব্যয় করছি জিকে পড়তে। ওকে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাই নাই শুধুমাত্র জিকেতে খারাপ করার জন্য। এবং আরেকটা মজার বিষয় হলো আমি এখন ইউসিসিতে যে পড়াচ্ছি আমি কিন্তু জিকে পড়াচ্ছি। এই যে আমার ড্রামা মোমেন্ট, এটাই হলো আইরনি, বুঝছো, জীবনের আইরনি। এবং এখানে একটা কথা, কিন্তু আমি যে পড়ছি আমার হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার লাক তেমনটা কাজ করে নাই, ঠিক আছে, তখন রেজাল্ট আমি এত ভালো করতে পারিনি, তখন পজিশন ছিল মোটামুটি, কিন্তু ভালো পজিশন করতে পারি। কিন্তু সেই জিকেই কিন্তু আমাকে জাহাঙ্গীরনগরের ইংরেজি কঠিন সাবজেক্ট ছিল, কিন্তু আমি সেই জিকে দ্বারাই কিন্তু আমি বেস্ট রেজাল্ট করছি। আমি রাজশাহীতে সেম রেজাল্ট করছি, চট্টগ্রামে করছি। তো জিকে কিন্তু আমার কাজে লাগছে এবং এখনো পর্যন্ত কাজে লাগছে। সো আমরা 2টা স্টোরি শুনলাম, আমরা সানাউল্লাহর কাছে কোনো স্টোরি শুনলাম না, কারণ কি ও সেগমেন্ট, বুঝছো, ওর সাথে মেলা গল্প হবে। সো ওভারঅল আমরা আলোচনার প্রায় শেষের দিকে, লাস্টের দিকে আমি প্রত্যেকের কাছ থেকে জাস্ট এক লাইন শুনবো মাদ্রাসা স্টুডেন্টদের জন্য, মাদ্রাসা বালিগঞ্জ। তুমি একটা লাইন
আচ্ছা আমার হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টের জন্য আমার সর্বপ্রথম কথা হচ্ছে ভাই ওর কোর্সগুলো কিনো। ও আলিমা দাখিলের কোর্স না হইছে, ওর একটাই কথা, তোমরা ওর কোর্সগুলো কিনো, আমাকে আবার কিছু বলতে দিব না আমি, তুমি বলো। একটা জিনিসই বলবো যে আমি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং সত্যিকার অর্থে আমাকে কেউ যদি পরিচয় দিতে বলে যে তুমি আসলে তোমার কোন পরিচয়টা দিবা, আমি কিন্তু আমার ইউনিভার্সিটির চাইতে আমার মাদ্রাসার পরিচয়টাকে আমি বহন করতে। তো মাদ্রাসা স্টুডেন্টদের জন্য একটাই কথা, নিজের কোয়ালিটি বিল্ড আপ করো, ভালো জায়গায় যাও, তবে শিকড়কে কখনো ভুলে যেও না, এটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ রিজওয়ান, তুমি বলো। আচ্ছা, মাদ্রাসা স্টুডেন্টস যারা আছো তাদের জন্য হচ্ছে প্রথমেই রেজা যেটা বললো, অবশ্যই নিজের ব্যাকগ্রাউন্ড ধরে রাখতে হবে এবং হচ্ছে এটাকে ব্র্যান্ড ভ্যালু হিসেবে দাঁড় করাতে হবে, হীনমন্যতায় ভোগা যাবে না। আর ফার্স্ট অফ অল আরেকটা কথা হলো যে বোর্ড কোশ্চেন এবং হচ্ছে বোর্ড বই, এই দুটা যদি ভালোভাবে তোমরা অ্যানালাইসিস করতে পারো তাহলে আশা করি অনেক দূরে এগিয়ে যাবে। আর কিছু জিকের দিকে একটু যদি ফোকাস দিতে পারো তাহলে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের আলিম দাখিল এখন পর্যন্ত যত কিছু আমরা কোর্স নামাইছি সবগুলোর লিংক দেওয়া আছে। এই ভাইয়ার সাথেও আরো অনেক সিনিয়র টিচার মানুষজন, এই লাইন থেকে অনেক ভালো ভালো করা মানুষজন এখানে ক্লাসগুলো নিছে। সো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করলে তুমি তাদের ক্লাসগুলো দেখতে পারবা, এনরোল করতে পারবা। এবং তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সাথে সামনে অনেক কথা হবে, বিশেষ করে সামনের সাথে আরো অনেকগুলো পডকাস্ট আমরা সেপারেটলি করবো, আজকে কোনো কথা বলতে দেয়নি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টাটা।